আছো? আগে একটু তোমাদের খোঁজ খবর নিয়ে শুরু করবো, কেননা আজকে যে টপিক সহজ টপিক। তো গতদিন ক্লাসে মনে হয় আমরা সমার্থক শব্দ, বাগধারা এগুলো আলোচনা করতেছিলাম। তো পড়ার সময় দেখলাম যে কয়েকটা স্লাইড মনে হয় মিস হয়ে গিয়েছিল। সো ডোন্ট ওয়ারি, আমি আজকের ক্লাসে সেই মিসিং স্লাইডগুলো রেখেছি এবং তোমরা মনে করে দেখো গতদিন ক্লাসে কিন্তু আমি বাগধারা এবং প্রতিশব্দ, সমার্থক শব্দ বা যেগুলো ছিল আমি কিন্তু আহ তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে একেবারে ক্লাসের শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যে যেখান থেকে ক্লাস করছো, যে যে প্রক্রিয়ায় ক্লাস করছো না কেন, একেবারে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে সেই ব্যাকরণ বইটা একেবারে সামনে নিয়ে বসে যাও। সর্বনিম্ন একটা প্রশ্ন থাকবে, সর্বোচ্চ 2টা প্রশ্ন থাকতে পারে। বোঝার চেষ্টা করো ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সমাস অনেক কঠিন লাগে আমার, এবং সমাস থেকে পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকছে? সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 2টা। তো আমি ধরে নিচ্ছি 1টা 2টা, যাই হোক। এট দ্য সেম টাইম তুমি একটু চিন্তা করে দেখো তো, বিপরীত শব্দ থেকে এসএসসি পরীক্ষায় মিনিমাম একটা প্রশ্ন থাকবে। শব্দ জোড় থেকে একটা থাকতেও পারে, নাও থাকতে পারে। শব্দ জোড়ে প্রশ্নটা একটু অন্যভাবে আসে, এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। বাগধারা থেকে 100% একটা থাকবে, প্রতিশব্দ থেকে মিনিমাম একটা, সর্বোচ্চ 2টা 3টা প্রশ্ন থাকতে পারে। এই কথাটা আমি কেন বলছি বলো তো? এই কথাটা কেন বলছি? এই কথাটা আমি এই জন্য বলছি যে তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মান সমান। ওই সমাসে অনেক কঠিন লাগে, ওখানে যেমন একটা প্রশ্নে 1 নম্বর বরাদ্দ, এট দ্য সেম টাইম বিপরীত শব্দ কত সহজ, এখানে ওই একটা প্রশ্নে কিন্তু 1 নম্বর বরাদ্দ। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই টপিকগুলো সহজ বিধায় আমাদের দেশের ছেলে মেয়েরা, ও সহজ, ও তো আমি এমনি পারি, ও চোখ বন্ধ করে উত্তর করা যায়, এইরকম একটা ভাবে থাকে, মনে হয় যে কি না কি ঠিক নাই। কিন্তু বিশ্বাস করো, পরীক্ষার হলে যে দিন শেষে কিন্তু এই সহজ এবং ইজি টপিকেই সে ভুল করে। ওই যে কঠিন টপিক অনেক সময় নিয়ে পড়েছে, ওখানে পারে। আর এই যে সহজ টপিক, ও কোনো পাত্তাই দেয়নি, দিন শেষে দেখা যায় কি এখানে এসে ভুল করছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা সহজ টপিক বলে কোনো কিছুকে কিন্তু এড়িয়ে যাবে না। দেখো আজকের ক্লাসের এই টপিকগুলো থেকে এসএসসি পরীক্ষায় মিনিমাম 4টা, সর্বোচ্চ 7টা পর্যন্ত প্রশ্ন থাকতে পারে আজকের এই ক্লাস থেকে। আজকের ক্লাস বলাটা ভুল হলো, আজকের ক্লাসের টপিকগুলো থেকে। তাহলে এই টপিকগুলো থেকে আমি 4টা প্রশ্নও যদি ধরি যে আমার এসএসসি পরীক্ষা আসছে, তার মানে চিন্তা করে দেখো এটা কি কম? এটা কিন্তু কম না, এটা কিন্তু অনেক 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 বেশি। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা সহজ টপিক বলে কোনো কিছুকে কিন্তু এড়িয়ে যাবে না। বরং তুমি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকো, তোমার উচিত সহজ টপিকগুলো এমন ভাবে পড়া যেন কোনোভাবেই সহজ টপিককে তোমাকে কোনো প্রশ্ন দিয়ে যেন তোমাকে কেউ আটকাতে না পারে। বুঝতে পেরেছো? ওকে, আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমরা সহজ টপিকগুলো এখন আমরা পড়বো। এখন তোমরা অনেকেই দেখতে পাচ্ছি নামাজের বিরতি চাচ্ছ। তো নামাজের বিরতি দিতে সমস্যা নাই। আমি কখন নামাজে ব্রেক দিলে তোমাদের ভালো হয় বলো? তোমরা যখন বলবে সেই সময় দিবে। বলো নামাজে ব্রেক তোমরা কখন চাও, আমি সেই সময় নামাজে ব্রেকটা দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই। আমার মনে হয় যে 6টা 50-এর দিকে দিই, সেটা সব মিলে ভালো হয়। কেননা আসলে
বাংলাদেশের সব জায়গায় তো একই সময় আজান দেয় না, তাই না? তো ৬:৫০ এটা একটা পারফেক্ট টাইম। আমার মনে হয় ওই সময় আমরা ১০ মিনিটের ছোট্ট একটা ব্রেক নিব। সো যেহেতু ক্লাসের একটা টাইম লিমিটেশনস আছে, আমরা চলো আর কথা না বাড়িয়ে আমরা একটা টপিক এই ১০ মিনিটের মধ্যে শেষ করি। ১ম কথা হচ্ছে সহজ টপিক এমনভাবে পড়বো যেন পরীক্ষায় ভুল না করি। আর সেই সহজ টপিকগুলো আমি যে চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে তোমরা সবই পড়বা। বাট আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি একেবারেই ঠোঁটস্থ করে রাখবা। ওকে? তো চলো তাহলে একেবারে শুরু করছি সহজ টপিক দিয়ে। আমাদের আজকের সবচেয়ে সহজ টপিকটা হচ্ছে বিপরীত শব্দ। আচ্ছা, বিপরীত শব্দ কাকে বলে, কয় প্রকার, কি, কি? এটা কি তোমার এই বুড়ো বয়সে বোঝানোর দরকার আছে? আমার মনে হয় বোঝানোর কিছু নাই। তারপরেও আমি বলে দিচ্ছি, আয়ের বিপরীত শব্দ ব্যয়। এই পৃথিবীতে প্রত্যেকটা মূল শব্দের কিন্তু একটা করে বিপরীত শব্দ থাকে। ঠিক আছে? তো বিপরীত শব্দ পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ? যে আমরা অনেকেই আছি যে আমরা মূল শব্দটা অনেকেই জানি কিন্তু ওই শব্দের বিপরীত শব্দটা আমরা জানি না। তো বইয়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই যেগুলো আছে আপনারা সবই পড়বেন। তবে আমি এখন যেগুলো দাগিয়ে দিচ্ছি কাইন্ডলি এক্ষুনি বইটা খুলে এগুলো একটু দাগিয়ে রাখেন। দ্রুত সূচিপত্রে চলে যান। সূচিপত্রে যেয়ে দেখেন বিপরীত শব্দ এই চ্যাপ্টারটা কত নাম্বার পেজে আছে। তারপরে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি একেবারে সুন্দর করে মার্ক করে রাখেন। প্রথমে আপনি দাগান হচ্ছে অজ্ঞ। তারপরে আপনি দাগান অতিবৃষ্টি, এর বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি। তারপরে আপনি দাগিয়ে রাখবেন অধমর্ণ, এর বিপরীত শব্দ হচ্ছে উত্তমর্ণ। আপনি এরপরে দাগিয়ে রাখবেন অনুরক্ত, এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত। অনুরাগ, এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে রাগের বিপরীত শব্দ কি? ভুল করেছে। মনে রাখতে হবে রাগ আর অনুরাগ এক জিনিস না। ঠিক আছে? রাগ মানে তো আমরা যখন তখন রাগ করি। আর অনুরাগ মানে কি? কোন জিনিসের প্রতি তোমার একটা আগ্রহ থাকা, ভালোবাসা থাকা, সেটাই হচ্ছে অনুরাগ। আর এই অনুরাগের পুরো বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। সো আমার মনে হয় আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখানে বাকি যে শব্দগুলো রয়েছে এখানে আমি খুব একটা গুরুত্বপূর্ণ দেখছি না। তবে যে শব্দগুলো এই স্লাইডে দেখতে পাচ্ছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আবির্ভাব। আবির্ভাব মানে কোনো কিছুর আগমন, আর তিরোভাব মানে হচ্ছে কোনো কিছুর গমন। ঠিক আছে? আর বাকি যেগুলো আছে তোমরা পড়ে যেও, এমনি পারবা। এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে আস্ত, এর বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব। আয়ের বিপরীত শব্দ ব্যয়। এই ব্যয় বানানটায় যে বয় জ ফলার পরে আকার হয় না, এটা একটু দেখিয়ে দিলাম। আপনারা অনেকেই বানানটা ভুল করেন। ব্যবসা, ব্যয়, ব্যবধান, এই শব্দগুলো কখনোই জ ফলার পরে আকার হয় না। ওকে? আমদানি এর বিপরীত শব্দ রপ্তানি, মার্কিং করে রাখেন। ইহলোক এর বিপরীত শব্দ পরলোক। উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। উত্থান এর বিপরীত শব্দ পতন। উদয় এর বিপরীত শব্দ অন্ত না অস্ত। ওই দন্ত নয় তয় একটু মিস্টেক হয়ে গেছে। উদ্দিষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নিরুদ্দিষ্ট। উদ্দিষ্ট এর বিপরীত শব্দ কি? নিরুদ্দিষ্ট। এরপরে যেটা রয়েছে উপশম, এর বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। ঊর্ধ্ব এর বিপরীত শব্দ হচ্ছে অধ। ঊর্ধ্বমুখী, অধোমুখী। ঠিক আছে? ওস্তাদ, আমরা ওস্তাদ শব্দটা কিন্তু শুনে অভ্যস্ত। তো ওস্তাদের একটা বিপরীত শব্দ রয়েছে কিন্তু শাগরেদ, এটা যেন মনে থাকে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এটা বিপরীত শব্দ হচ্ছে অকৃতজ্ঞ। অনেকে উত্তর করে আসবে কৃতঘ্ন, এটা করা যাবে না। কৃত্রিমের বিপরীত শব্দ স্বাভাবিক। এখানে যে শব্দগুলো রয়েছে তার মধ্যে আমি দাগিয়ে দিব হচ্ছে কোমল, খাঁটিটা তোমরা এমনি পারবা। খাতক শব্দটা দাগিয়ে রাখি, খাতক। মহাজন, মহাজন মানে তো আমরা জানি, মহাজন মানে হচ্ছে তুমি ধরে নাও যে কোনো একটা এলাকায় যে অনেক টাকা পয়সা টয়সা খাটায়, যে অনেক মনে করো জমি জমা টাকা পয়সার মালিক, আর তার কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে মনে করো কোনো ছোটখাটো কাজ কাম করে, সেটাকেই বলা হয় খাতক। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।
গরিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে লঘিষ্ঠ। গুঁড়ো এর বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত। গুঁড়ো বানানটা একটুখানি ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। ডয় শূন্য ল হবে না, ঢয় শূন্য ল হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই গুঁড়ো মানে কি? গুঁড়ো মানে হচ্ছে যেটা সাইলেন্ট থাকে, আর ব্যক্ত করা মানে কি? যেটা স্পষ্ট করে প্রকাশ করে বলা হয়। ব্যক্ত বানানটার দিকে একটু তাকিয়ে দেখেন, জ ফলার পরে কিন্তু আকার নেই। গৃহী মানে যিনি গৃহে অবস্থান করেন। এই যে তুমি গৃহী, আমি গৃহী। আর এখন তো এগুলো কম দেখা যায়। একটা সময় ছিল, অনেক মানুষ ছিল এই সংসার জীবন তার ভালো লাগতো না, তারা সন্ন্যাস জীবন যাপন করত। এখন সন্ন্যাস জীবন আপনি করেন আর না করেন, সন্ন্যাস বানানটার দিকে খুবই মনোযোগ দেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, এটা এখনই মুখস্থ করে ফেলেন। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গত 10 বছরে সন্ন্যাসী বানানটা অন্তত 15 থেকে 20 বার আসছে ইন মেনি ইউনিভার্সিটিস। সন্ন্যাসী বানানটার দিকে তাকিয়ে দেখেন, এই বানানটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্ন্যাসী। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী এখানে যে শব্দগুলো রয়েছে এর মধ্যে আমরা মনে রাখবো ঘাতের বিপরীত শব্দ হচ্ছে প্রতিঘাত, ঘাতকের বিপরীত শব্দ হচ্ছে পালক। আর বাকি যেগুলো আছে এটা তোমরা এমনি পারবা, এটা একবার রিডিং পড়ে গেলেই হবে। জাগরণ মানে তো বুঝতে পারছো, জেগে থাকা। আর এটার বিপরীত শব্দ নিদ্রা। জোয়ারের বিপরীত শব্দ জানো, জ্ঞানী এর বিপরীত শব্দ মূর্খ। কিন্তু আমাদের পোলাপানেরা এত মূর্খ যে তারা মূর্খ বানানটা ভুল করে। মূর্খ বানানে ময়ের নিচে রস্যুকার হবে না, হবে দীর্ঘকার, মাথায় যেন থাকে। গুড। জ্ঞেয় মানে কোনো কিছু জানা, এটার বিপরীত শব্দ অজানা বা অজ্ঞেয়। আর এখানে যা আছে এমনি পারবা। তিরস্কার এবং পুরস্কার, তিরস্কার বানানটার দিকে মনোযোগ দেন। তিরস্কার পুরস্কার বানানে দন্তস্ব। কিন্তু আমি যদি বলি পরিষ্কার, সেক্ষেত্রে কিন্তু আবার মূর্ধন্য ষ। মাথায় ঢুকায় রাখতে হবে ছোট ছোট জিনিস। আপনি হয়তো এখন ভাবছেন ভাইয়া এ তো চোখ বন্ধ করে পারা যায়, এ কি পড়া লাগে? 35তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে এই বানানটা থেকে। 2015 সাল, মানে এখান থেকে 10 বছর আগে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে এখান থেকে। নিচের কোন বানানটি ঠিক? বা বাক্যটা ছিল এরকম, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার কেন? এই বাক্যের মধ্যে হ্যালো ভাইরা, আমার মনে হয় তোমরা কথা শুনতে পাচ্ছ। ছোট্ট একটা ব্রেক দিয়েছিলাম, নামাজের ব্রেক। সো নামাজের ব্রেক টাইম ওভার হয়ে গেছে, তাই না? সো ব্যাপার না, 2 মিনিট ওভার হচ্ছে, আমরা এটা পুষিয়ে নিব। কিন্তু কথা হচ্ছে কি কথা, চলো তাহলে আস্তে আস্তে শুরু করি। কেমন? শুরু করা যাক আস্তে আস্তে। এখনো তো আমরা একটা টপিকই শেষ করতে পারলাম না। দ্রুত। আহ বিপরীত শব্দ সবাই আছি আমরা, এবং বিপরীত শব্দ আমরা সবাই দাগিয়ে রাখি। এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মৌন। মৌন মানে সাইলেন্ট থাকা, আর মুখর মানে যে বাচাল, প্রচুর কথা বলে। যাচিত এর বিপরীত শব্দ অযাচিত। রত বিরত। রিক্ত এর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ। রিক্ত এর বিপরীত শব্দ কি? পূর্ণ। ওকে। লঘু গুরু। শিষ্ট অশিষ্ট, এটা মাত্র বললাম। সওয়াল করা, ওটার জবাব দেওয়া। সংহত হয়েছে বিষয়টা, সংহতি প্রকাশ করেছি। আর বিভক্তি হয়েছে। সচেষ্ট, কোনো একটা বিষয়ে কেউ সচেষ্ট থাকা, অ্যাক্টিভ থাকা। আর এটার বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ। সজীবের বিপরীত শব্দ হচ্ছে নির্জীব। ওকে। সাচ্চা জিনিস, একবার সলিড, বিপরীত শব্দ ভুয়া। সুকৃত এর বিপরীত শব্দ হচ্ছে দুষ্কৃত। সুরভি মানে তো বুঝতেই পারছো, পজিটিভ কিছু। সুশীলের বিপরীত শব্দ হচ্ছে দুঃশীল। সুশ্রী এর বিপরীত শব্দ হচ্ছে বিশ্রী। স্থাবরের বিপরীত শব্দ হচ্ছে অস্থাবর। স্থিরের বিপরীত শব্দ চঞ্চল।
সমত পরমত। অনেকে বলবে সমতের বিপরীত শব্দ দ্বিমত, এটা কিন্তু হবে না। সমতের বিপরীত শব্দ হচ্ছে পরমত। স্মৃতি এর বিপরীত শব্দ হচ্ছে বিস্মৃতি। হক না হক। হরণ করা এর বিপরীত শব্দ হচ্ছে পূরণ করা। ওকে, হরণের বিপরীত শব্দ কি? পূরণ। সবাই দ্রুত আমরা দাগিয়ে রাখি, সময় কিন্তু খুবই কম। হরদম মানে যেটা রেগুলার বেসিস চলে। মনে করো আমি বললাম রেগুলার তোমার সাথে আমার দেখা হচ্ছে, এটা হচ্ছে হরদম। হরদম তোমার সাথে রেগুলার দেখা হচ্ছে। আর হঠাৎ হচ্ছে এটার বিপরীত শব্দ। ওকে, আমি কমেন্ট বক্স অফ করে রাখলাম। এখানে বাকি যে শব্দগুলো আছে তোমরা সবই পারবা। এবার আমি একটু কমেন্ট বক্স অন করে দিচ্ছি, একটু দ্রুত আমরা সবাই একটু উত্তর করব। যে বিপরীত শব্দ থেকে এতক্ষণ তো টুকটাক আমরা পড়েছি, এখানে কয়েকটা বিপরীত শব্দ আমরা এখন একটু প্র্যাকটিস করি। প্রথম প্রশ্ন, হরণের বিপরীত শব্দ কোনটি? হরণ এর বিপরীত শব্দ কোনটি? আমরা একটু দ্রুত উত্তর করি, সবাই দ্রুত। হরণ শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হোক না হোক আপনারা সবাই উত্তর করবেন। আমার ক্লাসে বিশেষ করে আমি যে প্রশ্নগুলো দেই ভাইয়ারা, সবই হচ্ছে কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, সুতরাং গুরুত্ব দিয়ে উত্তর করবেন। মনে থাকবে কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো, সুতরাং গুরুত্ব দিয়ে উত্তর করতে হবে। হরণের বিপরীত শব্দ হচ্ছে পূরণ। একটু আগেই আমি বলে আসছিলাম, হরণ করা। যেমন আমি বললাম যে তুমি আমাদের মৌলিক অধিকার হরণ করেছো, অর্থাৎ সেটা নষ্ট করেছো, ধ্বংস করেছো। আর এটার বিপরীত শব্দ হচ্ছে পূরণ করা, যে না মৌলিক অধিকার পূরণ হয়েছে, ঠিকঠাক আছে। পরবর্তী প্রশ্ন, তফাৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? তফাতের বিপরীত শব্দ কোনটি? তফাৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? আমরা মনে রাখবো তফাৎ শব্দের বিপরীত শব্দ হচ্ছে কাছে। থ্যাংক ইউ, তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর কারেক্ট হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। কেননা আমি জানি যে তোমাদের কমন সেন্স থেকে তোমরা এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। তারপরও আমি একটু দাগিয়ে দিচ্ছি, যাতে করে তোমার উত্তর করাটা আরেকটু স্মুথ হয়, পড়াটা আরেকটু ইজি হয়। দেখো বিপরীত শব্দ তোমরা কিন্তু সব পারো, তারপরও দেখো আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো একটু দাগায় দিলাম। এতে করে কি হলো, তোমার একটু ইজি হলো না? যে ভাইয়া যেগুলো দাগিয়ে দিয়েছে, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেন আদার্স, সো ট্রাই টু ফোকাস অন দিস। ওকে, ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? দ্রুত দ্রুত, ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? থ্যাংক ইউ, সবার উত্তর হচ্ছে ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে নম্র। নম্র ভদ্র তো আমরা জানি, এটা বিপরীত শব্দ হচ্ছে ধৃষ্ট, অর্থাৎ বেয়াদবি করা। নেক্সট কোশ্চেন, ভাটা শব্দের বিপরীত শব্দ হচ্ছে জোয়ার। এ জানার দরকার নেই, এটা আমরা এমনি পারি। নশ্বরের বিপরীত শব্দ কোনটি? দেখি এটা উত্তর করতে পারো কিনা। নশ্বর শব্দের বিপরীত শব্দ কোনটি? নশ্বর শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবিনশ্বর। নশ্বর মানে যেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হওয়ার উপযোগী জিনিস। আর অবিনশ্বর মানে যেটা বাস্তবে ধ্বংসপ্রাপ্ত ওইভাবে হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমার মনে হয় যে আমি বিপরীত শব্দ নিয়ে ভাইয়ারা এতক্ষণ যে কথা বললাম, তোমরা এগুলো সবই বোঝো। আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু বিপরীত শব্দ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, একটা দুইটা প্রশ্ন প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা ওখান থেকে আসে, তোমাদের উচিত হবে, কি উচিত হবে, অবশ্যই অবশ্যই এই সহজ চ্যাপ্টারটা, সহজ টপিকটা ভালোভাবে পড়বা, যেন কোনোভাবেই এখান থেকে 1 নম্বর বা 2 নম্বর মিস না হয়। ওকে, শাহিন কাদের একজন বলছে আপনি কি বিসিএস পরীক্ষা দিয়েছিলেন? ওরে বাবা রে, আমি পরীক্ষা না দিলে বললাম কি করে বেটা, কত পরীক্ষা দিলাম জীবনে, শুধু বিসিএস পরীক্ষা। আপাতত কমেন্ট বক্সটা আবার অফ করে দিচ্ছি।
ওকে, থ্যাংক ইউ। সো এখন আমরা যে টপিকটা চলে যাব সেটা হচ্ছে শব্দ জোড়। শব্দ জোড় বিষয়টা কি? শব্দ মানে তো আমরা জানি যে কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়। এবার খুবই মজার লাগে এই টপিকটা আমার কাছে সবসময়। এই জন্য মজার লাগে যে একই ধরনের উচ্চারণ অথচ ২ টা উচ্চারণ বা ২ টা শব্দের অর্থ পুরোটাই ২ রকম। আহসান কিন্তু আমাকে দই খাওয়ার দাওয়াত দিয়েছে বগুড়া থেকে। থ্যাংক ইউ আহসান, থ্যাংক ইউ। কেউ দাওয়াত-টাওয়াত করে না ভাই, তুমি দাওয়াত দিছো। বগুড়ার জলেশ্বরী তলা অনেকদিন গিয়েছি, অনেকবার গিয়েছি ক্লাস নিতে ঢাকা থেকে। সেদিকে আর না যাই। বগুড়ার দই তো বিখ্যাত। কিন্তু আমি এটাও জানি বগুড়ার সব দইয়ের মধ্যে তুলনামূলকভাবে এশিয়া সুইটস এর দইটা মনে হয় একটু বেশি চলে, তাই তো? বাট বগুড়ার সব দই কম বেশি ভালো। থ্যাংক ইউ আহসান। বগুড়ায় যদি যাই তোমার সাথে যোগাযোগ করব। আমি তোমাকে দই খাইয়াও আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ। সো চলো তাহলে শব্দ জোড় নিয়ে আমরা কথা বলছিলাম যে একই উচ্চারণ। এটা অনু, এটা শব্দটা কি অনু। এবার মূর্ধন্যর জন্য হয়ে গেছে ক্ষুদ্রতম অংশ। আর এই অনু মানে পশ্চাৎ। পশ্চাৎ মানে কি? পশ্চাৎ মানে হচ্ছে পিছনে। যেমন আমি তোমাকে বললাম যে ভাইয়া আমি ভালো পড়াই না, এটা আমাকে সামনাসামনি বলো। আমার পশ্চাতে যে বলার দরকার নেই। কারণ কত গ্রুপ আছে, শিখো শিখবো জিতবো গ্রুপ আছে, এসএসসি ক্লাস 10 গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। তোমার কোনো সমস্যা হলে আমাকে গ্রুপে জানাও। আমি ভালো না পড়ালেও জানাও, খারাপ পড়ালেও জানাও, সমস্যা নেই। কিন্তু পিছনে যে কথা বলে কি লাভ? বুঝতে পেরেছো? এটা ইসলাম ধর্মে বিশেষ করে এটা কিন্তু পুরোপুরি প্রহিবিটেড। অর্থাৎ মানুষের অজ্ঞাতসারে, অর্থাৎ যেটাকে বলা হয় গীবত করা। কখনোই, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তোমরা কখনোই কারো অজ্ঞাতসারে কাউকে নিয়ে কখনো সমালোচনা করবে না। ঠিক আছে? কেননা এটা আমাদের বাঙালির মধ্যে এটা হচ্ছে একটা মজ্জাগত সমস্যা। আমরা কখনো কারো সুযোগ পেলেই অন্যের পশ্চাতে যেয়ে কথা বলি। দিস ইজ টোটালি আনফেয়ার। হ্যাঁ, ভালো-মন্দ সুবিধা-অসুবিধা থাকবে। তুমি তাকে সামনাসামনি বলো যে, "ভাইয়া এইটা, এটা।" একটা ফ্রেন্ডের সাথে তোমার ঝামেলা হইছে, ওকে ডাইরেক্ট বলো, "এই তুই এই কামটা কেন করছিস?" আরেকজনের পিছনে যেয়ে বলার কিছু। কি বোঝাতে পারছি তো? থ্যাংক ইউ। সো এখানে আমি একটা কাজ করি ভাইয়া, আমি জানি যে তোমাদের এই টপিকটা একটু কঠিন লাগে। আমি এটা জানি কঠিন লাগে। আমি আগে একটা কথা বলি যে এখান থেকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে এটা আমি একটু দেখাই দিই। সরি। এখান থেকে এসএসসি পরীক্ষায় ২ ধরনের প্রশ্ন আসে। পরীক্ষায় কেমন প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায়? প্রশ্ন আসে এরকম যে অপচয় মানে যদি ক্ষতি হয় তাহলে অবচয় শব্দের অর্থ কি? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শব্দের অর্থ। দেখো কত কঠিন প্রশ্ন, যদি তোমার পড়া না থাকে তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। পরীক্ষায় প্রশ্ন এসেছে অপচয় শব্দের অর্থ যদি ক্ষতি হয় তাহলে অবচয় শব্দের অর্থ কি? এই এক ধরনের প্রশ্ন আসে। আর এক ধরনের প্রশ্ন আসতে দেখা যায় যে একেবারেই সোজাসুজি প্রশ্ন আসে যে আহ, শব্দের মানে সোজাসুজি প্রশ্ন আসে যে শব্দ জোড়, যে অপচয় এর বিপরীত শব্দ জোড় কোনটি? অবচয়। আবার বলছি, অপচয় এর বিপরীত শব্দ জোড় কোনটি? তো আমার কেন জানি মনে হয় যে একটু কমন সেন্স অ্যাপ্লাই করে যদি এটা পড়া যায় তাহলে এটা এমনি উত্তর করতে পারা যায়। কিন্তু আমাদের ছেলেমেয়ের একটা বড় সমস্যা, তাদের কমন সেন্স খুব খারাপ। আমার কথা হচ্ছে অন্ন মানে ভাত আমি জানি, এবার অন্য মানে তো অপর, এটা আমি কেন মুখস্থ করতে যাব? এটা তো আমি এমনিই বুঝি। কিন্তু আমি এটা জানতাম না যে অপত্য মানে সন্তান, এইটা আমার জানা ছিল না। আমি এটা পড়লাম, এটার পাশে আমি বাম পাশে একটু মার্কিং করে রাখলাম যে এইটা আমি পারি না। একজন মানুষ তো জন্মের পর থেকে সবকিছু শিখে আসে না, সবকিছু সে জানে না, আস্তে আস্তে জানতে হবে। অপত্য মানে সন্তান, আমি এটা জানলাম। তাহলে আমি এটার পাশে এরকম ৩ টা টিক চিহ্ন দিয়ে বা কোনোভাবে একটু মার্কিং করে রাখলাম যে ২ দিন পরে আমি যখন এটা পড়বো আমি এটা মার্ক করে রাখলাম, আমার পড়তে হবে। অপত্য মানে সন্তান, একই উচ্চারণ প্রায় অপথ্য।
এটার অর্থ হচ্ছে যা পথ্য নয়, মানে যে খাওয়ার উপযুক্ত নয়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, শব্দজোড় এই চ্যাপ্টারটা ভাই তোমাদের কাছে অনেক সময় কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করে এখানে কঠিনের কিছু নাই। ইট ইজ টোটালি এ ম্যাটার অফ ইউর কমন সেন্স। তারপরও আমি একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি একটু দাগিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে একটু দাগিয়ে রাখেন। আপনি অপচয়ে একটু দাগ দিয়ে রাখেন, অপত্যে দাগ দিয়ে রাখেন, আপনি অবগত এবং অপগত এটা একটু দাগ দিয়ে রাখেন। অবিরাম, বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে, অবিরাম মানে যদি অনবরত হয়, অবিরাম শব্দের অর্থ কি? আমি আপনাদের ক্লাসে যারা ইতিপূর্বে আমার কোয়ার্টারে ক্লাস করেছো, আমি তোমাদের সবসময় একটা কথা বলি, 9-10 এর ব্যাকরণ বইয়ে তুমি যা যা পড়ছো, বিশ্বাস করো এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। মানে এই জায়গায় মানে এই ব্যাকরণ বই থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমার কথা হচ্ছে, যেখানে আমি বলে দিচ্ছি যে 9-10 এর ব্যাকরণ বইটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বুক ফর ইউ ইন ইউর আপকামিং এনি টাইপস অফ কম্পিটিটিভ এক্সামস, সো তুমি এটা কেন পড়বা না? আমি যদি এখন ক্লাস 10-এ থাকা অবস্থায় জেনে যাই যে অভিরাম মানে সুন্দর, ভাই এখান থেকে 10 বছর পরে বিসিএস পরীক্ষা দিব, আমার তো তখন পড়ার দরকার নেই, আমি এমনি পারবো। বুঝাতে পেরেছি? বি অ্যালার্ট। অবিহিত এটা মার্কিং করে রাখো, অশ্ব এটা মার্কিং করে রাখো। আপন, কতবার যে এসএসসি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে তার ঠিক নাই। যে পরীক্ষায় প্রশ্ন আসছে এসএসসি পরীক্ষায়, আপন মানে নিজ, আর এই আপন মানে কি? দোকান। আবরণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। এখানে যেগুলো আছে, উপাদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। উপাদান মানে উপকরণ, সবাই জানে। উপাদান মানে বালিশ, বালিশ ছাড়া তো আমরা কেউ ঘুমাতে পারি না, অথচ আমরা জানি না যে বালিশের আরেকটা ভালো শব্দ আছে, উপাধান। ক্লিয়ার? থ্যাংক ইউ। কটি মানে কোমর, আর এই কোটি মানে হচ্ছে শত লক্ষ। ওকে, ভালো কথা। কপলের কালো কেশ পড়বে চোখে, কপাল মানে ললাট, এই যে কপাল, আর এই কপল মানে এই। খুব সাবধান, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কমল, পদ্ম ফুল, আর কোমল মানে সফট, নরম। করি শব্দের অর্থ যে হাতি, এটা জানতে হবে, একটু পরে সমর্থক শব্দ দাগানোর সময় দেখিয়ে দিব যে করি মানে হাতি। দেখো ভাই, যদি তুমি পারো এমনি পারবা, একটু পড়তে হবে, একটু পড়ো, একবার পড়ো, কমন সেন্স কাজে লাগাও, এমনি পারবা। বুঝতে পেরেছো? এটা তো আমার কথা হচ্ছে, ক্লাস 10 এর শিক্ষার্থীরা তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ধরনের কঠিন কঠিন সাবজেক্ট পারো, কোথাকার কোন রাবিশ বাংলা এটা কেন পারবা না? আমি এই একটা প্রশ্ন উত্তর খুঁজে পাই না। এবছরও এসএসসি পরীক্ষায় ছেলে মেয়ের রেজাল্ট খারাপ করছে, গোল্ডেন প্লাস মিস হয়েছে, এর ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট রিজনস ইজ বাংলা ইংলিশ। হোয়াট ইজ দিস? মানে এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না, যে তুই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পারিস, বাংলা ইংলিশ কেন পারিস না রে ভাই? এর মধ্যে এমন কি আছে যে পারা যাবে না? জাস্ট একটাই কারণ, সময় দেওয়া হয় না। এখানে সময় দিতে হবে, সময় না দিলে হবে না। বারবার একটা কথা বলছি, ইউ মাস্ট পুট সাম টাইম অন ইট, না হলে কাজ হবে না। এখানে যেগুলো আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কুজন, কু কয় রস্যু করে কু মানে খারাপ লোক, আর এই কুজন মানে পাখির ডাক, কয় দীর্ঘ করে কু। এক কথায় প্রকাশ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পাখির ডাকের এক কথায় প্রকাশ কি? আসতেই পারে, অনেকবার আসছে এই ধরনের প্রশ্ন। কুল, কয় রস্যু করে কু, এর মানে বংশ, আর এই কুল মানে হচ্ছে তীর। কৃতজ্ঞ, এক কথায় প্রকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ, মার্কিং করে রাখেন। কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ মার্কিং করে রাখেন। এখানে দরকার নাই। গা মানে যদি শরীর হয়, গয় চন্দ্রবিন্দু আকারে গা মানে কি? গ্রাম। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ না, কি সুন্দর আমাদের দেশাত্মবোধক গান। গোড়া মার্কিং করে রাখেন, চারিদিকে তো এখন গোড়ামিতে ভরা, এই গোড়া কিন্তু গয়ে চন্দ্রবিন্দু হবে, মাথায় যেন থাকে।
চির মানে চির মানে দীর্ঘ, আর এই চির মানে ছিন্ন বস্ত্র। ছিন্ন বস্ত্র মানে জানেন তো নাকি? ছেঁড়া বস্ত্র। আজকাল তো ছেঁড়া জামা কাপড় দেখা যায় না। বাবা মার কাছে শুনে দেখবেন, একটা সময় ছিল মানুষ ছেঁড়া জামা কাপড় পরে বাজারঘাটে যাইতো। এখন তো কত বাবা আমরা কত ভালো আছি, আর ওই যে সুখে থাকলে ভূতে কিলায় কত কথা এখন শোনা যায়। আর কিছু না হোক অন্তত সৃষ্টিকর্তা আমাদেরকে তো 3 বেলা 3 মুঠ ভাত খাওয়াচ্ছে। পৃথিবীর 1/3 এরিয়া আছে যারা 3 বেলা ভাত খেতে পারে না। আর আমরা কি খাওয়ার টেবিলে যেয়ে খাইতে বসে এ খাবো না তা খাবো না আরো কত কিছু। এটা করা যাবে না বাবা। এবং আর যে খাওয়া দাওয়া কখনো নষ্ট করবে না, এই কথাটা যেন মাথায় থাকে। তুমি আজকে যে খাবারটা ওয়েস্ট করছো, যেটা নষ্ট করছো, পৃথিবীর আরেক প্রান্তের মানুষ 3 দিন ধরে হয়তো ওটা খাওয়ার জন্য ট্রাই করছে। সো কখনোই খাবার নষ্ট করবা না, বিশ্বাস করো এটা কখনোই করা যাবে না। ওকে, থ্যাংক ইউ। এই কথাটা বলার উদ্দেশ্য আছে, আমি জানি তোমাদের অনেকে আছে ইচ্ছা করে খাবার দাবার নষ্ট করে, এটা কখনো করবে না। চুতো, চয় জফলা দীর্ঘকার হবে আম, আর এই চুতো মানে হচ্ছে স্খলিত হওয়া, অর্থাৎ কোনো কিছু পড়ে যাওয়া। এখানে যেটা আছে দরকার নাই। তরণী মার্কিং করে রাখো। দ্বার মার্কিং করে রাখো। দিন মার্কিং করে রাখো। দ্বীপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। নীতি মানে রোজ, আর নীতি হচ্ছে নিয়ম। নীরবে নিভৃতে মার্কিং করে রাখো। নীর শব্দের অর্থ কি? প্রতিদিন এত পানি খাচ্ছি, পানি মানে যে নীর, এটা আমরা অনেকে জানি না। পানি মানে জল, আর এই পানি মানে হচ্ছে হাত। বিনা পানি, বিনা পানিতে যার, অর্থাৎ যার হাতে বিনা থাকে তার নাম বিনা পানি। সাধারণত বিনা পানি বলতে সরস্বতীকে বোঝানো হয়ে থাকে। ওকে, এখানে যেগুলো আমি দেখতে পাচ্ছি, আর এখানে দরকার নাই, দরকার নাই, এটাও দরকার নাই, দরকার নাই। ওকে, স্মরণ এটা মার্কিং করে রাখেন। ও মোস্ট ইম্পর্টেন্ট, এটা গেল। শ্বশ্রু মানে দাড়ি, আবার একই উচ্চারণ, শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি। দেখেছেন উচ্চারণ কিন্তু একই, কিন্তু দুইটার অর্থ কিন্তু সম্পূর্ণ দুই রকম। এটা একটু মাথায় রাখতে হবে। স্বর্গ মানে অধ্যায়, আর স্বর্গ মানে যে বেহেশত, এটা তো আমরা অনেকেই জানি। কিন্তু স্বর্গ মানে যে অধ্যায়, এটা আমরা কয়জন জানতাম? কেউই জানতাম না হয়তোবা। সো আজকে জানলাম, মনে রাখবো। স্বাক্ষর সবাই ভুল করে। এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর সংবলিত। অক্ষর সংবলিত সেটা মানে কি? ইংরেজিতে যেটাকে বলা হয় লিটারেট পারসন, অর্থাৎ যার একটু অ ক খ জ্ঞান আছে। আর এই স্বাক্ষর মানে হচ্ছে সিগনেচার। আমরা বলি না এই জায়গায় একটু সিগনেচার করো, এই সিগনেচারের বাংলা হচ্ছে এই স্বাক্ষর। মনে থাকবে? থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, চলুন তাহলে আমরা এবার কয়েকটা কোশ্চেন একটু সলভ করে আসি। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, যে শিল এবং শিল শব্দ জোড়ে পরবর্তী শিল শব্দের অর্থ কি? একটু দ্রুত উত্তর করবো আমরা। আমরা একটু দ্রুত উত্তর করি ভাইয়ারা। এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষা আসার প্রশ্ন, ঠিক আছে? ভালোভাবে উত্তর করতে হবে। থ্যাংক ইউ। পরবর্তী শিল শব্দের অর্থ হচ্ছে চরিত্র। দেখো ভাই, প্রশ্নটা কিন্তু সহজ, পারলে খুবই সহজ, না পারলে কিন্তু অনেক কঠিন। এই জন্য আমি বারবার বলছি ভাই, সহজ এই টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ো, দেখবা তুমি এমনি পারবা।
দেখো পরবর্তী কত স্মার্ট একটা প্রশ্ন, এটা বিসিএস সরি অ্যাডমিশন টেস্টে এসছে প্রশ্নটা, যে দিন শব্দের অর্থ যদি দিবস বা দিন হয় তাহলে দয় দীর্ঘইকার দন্তন্য এই দিন শব্দের অর্থ কি? সবাই উত্তর করব আমরা। থ্যাংক ইউ। আমরা সবাই জানি এই দিন মানে হচ্ছে দরিদ্র। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, অপত্য এবং অপত্যের মধ্যে অপত্য শব্দের অর্থ কি? একেবারে শুরুর দিকে ছিল খুব সম্ভবত এই প্রশ্নটা। দেখো তো এই অপত্য মানে কি, একটু দ্রুত উত্তর করি আমরা। অপত্য এবং অপথ্যের মধ্যে অপত্য শব্দের অর্থ কি? অপত্য শব্দের অর্থ হচ্ছে সন্তান। দেখছো, পারলে কিন্তু সবাই পারবো, না পারলে এটা পারা যাবে না। আর ধাত্রী শব্দের অর্থ বিধাতা হলে এই ধাত্রী শব্দের অর্থ কি? আমরা একটু সবাই উত্তর করি প্লিজ। দুই একজন বলছো যে ভাই পোল দেন। দেখো ভাই, পোলটা ইচ্ছা করে দিচ্ছি না, কেননা পোল দিতে গেলে আরো অনেক সময় নষ্ট হয়ে যাবে। তোমরা জানো যে আমাদের ক্লাসের তো একটা টাইম লিমিটেশন থাকে, তাই না? সো আমি চাচ্ছি যে এই সময়ের মধ্যে ক্লাসটা শেষ করি, এবং গত ক্লাসে দুইটা জায়গা কিন্তু একটু দাগানো বাকি ছিল, আমি সেটাও এখন দাগিয়ে দিব। দ্যাটস আমি ভাবলাম যে দেরি না করে বরং আমরা দ্রুত কাজটা করি। আর আমি যেটা বুঝি ভাই, উত্তর করলেই হলো, যে কমেন্ট বক্সে হোক আর পোল কোশ্চেন হোক। পোলটা যদিও একটু দিতে একটু ভালো লাগে, আমিও বুঝি, বাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্লিজ। এই ধাত্রী মানে হচ্ছে দায়। এখন যদি বলি এই ধাত্রী বা দায়ী বলতে কি বুঝায়, বলতে পারবা? বলো তো দেখি, এই ধাত্রী বলতে কি বুঝায়? বলো তো দায় বা ধাত্রী শব্দের অর্থ কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। এখন তো বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, তাই না? কিন্তু এখান থেকে 50 বছর আগেও তো চিকিৎসা ব্যবস্থা এরকম উন্নতি ছিল না। তো তখন কি হতো জানো, সন্তান জন্মদানের সময় যে ব্যক্তি অনেক সাহায্য সহযোগিতা করতেন তাকেই কিন্তু বলা হচ্ছে ধাত্রী বা দাই। এখন যেমন হাসপাতালে গেলেই খুব সহজেই আহ ডাক্তারের তত্ত্বাবধানে থেকেই হয়ে যাচ্ছে, কিন্তু আসলে একটা সময় তো এরকম ছিল না। তো যে মহিলা বাস্তবে এটা সহায়তা করতেন তিনি হচ্ছে ধাত্রী বা দাই। থ্যাংক ইউ। সো আজকে তাহলে বিপরীত শব্দ নিয়ে আমরা আলোচনা করলাম, শব্দ জোড় নিয়ে আলোচনা করলাম। এখন আমি বাগধারা গতদিন ক্লাসে যেগুলো দাগানো ছিল না সেইগুলো একটু দাগিয়ে দিব। আপনারা দয়া করে বাগধারা নামক চ্যাপ্টারে চলে যান। দ্রুত 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে সূচিপত্র দেখেন। সূচিপত্র দেখে বাগধারা নামক এই টপিকটা যেখানে আছে সেখানে চলে যান। দেখেন কিছু দাগানো হয়েছে, আর কিছু দাগানো হয়নি। যেগুলো দাগানো হয়নি তার মধ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি দাগিয়ে দিচ্ছি, ধুমধাম করে বইয়ে দাগিয়ে রাখেন। গোপ খেজুরে অত্যন্ত অলস, গোড়ায় গলদ। চশমখোর দাগিয়ে রাখেন, চশমখোর। আহ চুনোপুটি মানে হচ্ছে সামান্য ব্যক্তি, দাগিয়ে রাখেন। আরেকবার বলছি, গতদিন ক্লাসে বলেছিলাম বাগধারা পড়ার সময় মাথায় কোনো চাপ নেবেন না, পড়বেন রিল্যাক্সে। চশমখোর শব্দটার অর্থ কি? বেহায়া, নির্লজ্জ, তাই না? এবার আপনি শব্দটার অর্থ জেনে গেছেন, দিস ইজ ইম্পর্টেন্ট। এইবার এটা জানার পরে আপনি এই ডান পাশের বাক্যটা আপনি একবার রিডিং পড়বেন, পড়লেই বুঝতে পারবেন যে আসলে চশমখোর শব্দটা দিয়ে একটা বাক্যের চেহারা কেমন হতে পারে। তারপরে আপনি আপনার মতো বাক্য তৈরি করে ফেলেন না, ওই বইয়ে ওটা লিখছে তার মানে ওটাই আবার পড়তে হবে, এমন তো কোনো কথা কোনো পুস্তকে লেখা নেই। ক্লিয়ার? থ্যাংক ইউ।
চুলোয় যাওয়া, মার্কিং করে রাখেন। ছা পোষা, মার্কিং করে রাখেন। চোখের সর্ষে ফুল দেখা, মার্কিং করে রাখেন। জিলাপির প্যাচ, খুবই গুরুত্বপূর্ণ। কূটবুদ্ধি যাদের, তাদের বোঝাতে জিলাপির প্যাচ শব্দটা, দুঃখিত, বাগধারাটা ব্যবহৃত হয়। টনক নড়েছে, এতদিন আকাম কুকাম করছে, সামনে পরীক্ষা আসছে, এখন টনক নড়ছে। সজাগ হওয়া। ঠোঁট কাটা মানে স্পষ্টভাষী বা বেহায়া। ডুমুরের ফুল, আমি আমাদের জীবনে এখনো ডুমুরের ফুল দেখিনি, তোমরা দেখেছো কিনা জানি না। তবে আমার মনে হয় এটা খুবই অল্প সময় থাকে, এই জন্য এটার নাম হয়েছে বাগধারা, অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু। তাসের ঘর মানে স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী। তীর্থের কাক মানে অনেক মানুষ আছে দেখবা আশেপাশে সুযোগের অপেক্ষায় থাকে, এই সুযোগের অপেক্ষায় যারা থাকে তাদেরকে বলা হয় তীর্থের কাক। এরপরে যেটা রয়েছে দা কুমড়া সম্পর্ক, যেটাকে আমরা বলতে পারি অহিনকুল সম্পর্ক, অর্থাৎ শত্রুতাপূর্ণ সম্পর্ক। দুধের মাছি মানে সুসময়ের বন্ধু। ননির পুতুল, এত নয় ছয় করে কি হবে, অপব্যয় করা। পটল তোলা আর অক্কা পাওয়া, অনেক সময় এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন বাগধারাটি সমার্থক, যেমন পটল তোলা মানেও মারা যাওয়া, ওয়াক্কা পাওয়া মানেও মারা যাওয়া, পাশাপাশি দুইটা দিয়ে বলে দিবে, বলো তো কোনটার সমর্থক কোনটা। এখন আপনার যদি এটা পড়া না থাকে, আপনি কনফার্ম থাকেন, আপনি উত্তর করে আসতে পারবেন। আপনি পটল তোলা, পটল শব্দটা দেখে ভাববেন ও পটল, পটল কি, পটল তো মানুষ রান্না বান্না করে খায়, তাই না? পুঁটি মাছের প্রাণ, ছোট মন। বর্ণচোরা মানে হচ্ছে ভণ্ড। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, তাদেরকে বলা হয় বর্ণচোরা। বাঘের দুধ, বুঝতে পারছেন অসম্ভব বস্তু। আহ এখানে আর যেগুলো আছে বুদ্ধির ঢেকি, আর যেটা দরকার নাই। ভুঁই ফোড়, খুবই গুরুত্বপূর্ণ। নতুন কোনো কিছুর আগমন ঘটায় হচ্ছে ভুঁই ফোড়। এটা কি মগের মুল্লুক নাকি? অরাজকতা। মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত মিলন। আপনার ভাবিকে দেখেও পছন্দ হয়েছে, ভাইকে দেখেও পছন্দ হয়েছে, তখন আপনি বলতে পারেন বাহ কি সুন্দর দুজনকে একসাথে লাগছে। এটাকে বাগধারায় বলা হয় মণিকাঞ্চন যোগ। লেফাফা দুরস্ত, অনেক গুরুত্বপূর্ণ। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। একটা কথা বলে না মানুষ, যে একটা মানুষ বাইরে দেখতে কত সুন্দর, ভিতরে কিছুই নাই, দ্যাট ইজ লেফাফা দুরস্ত। দুরন্ত না কিন্তু দুরস্ত। হাত টান মানে চুরির অভ্যাস। ওকে, এবার তাহলে চলুন আমরা দুই তিনটা বাগধারা একটু প্র্যাকটিস করে আসি। সবাই উত্তর করুন প্লিজ। অক্ষরে অক্ষরে এই বাগধারাটির উত্তর করতে পারো, এটা আমার ভালো লাগে। অ্যাটলিস্ট হোক না হোক তোমরা ট্রাই করো। ছেলের হাতের মোয়া, এই বাগধারাটার বাস্তবে অর্থটা কি? পাঁচ মিনিট হায়েস্ট, 45 তো শেষ হবে না, 5 মিনিট হায়েস্ট। থ্যাংক ইউ। ছেলের হাতের মোয়া নাকি বিষয়টা, এত সহজলভ্য হয়ে গেল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি দেখতে পাচ্ছি তোমরা মোটামুটি ভাবে সবাই উত্তর করতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে আমি যদি তোমাদের সামনে থাকতাম, আমি একটু তোমাদেরকে যে এত ভালো পারফরমেন্স, এর জন্য একটু চকলেট খাওয়াতে পারতাম, বা আইসক্রিম ফুচকা খাওয়ানো যেত। সন্ধ্যাবেলায় অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু বুঝতে পারছো এখন তুমি এক জায়গায়, আমি এক জায়গায়, এটা তো আসলে বাস্তবে সম্ভব না, তাই না? ঠিক আছে, এই খাবারগুলো সব জমা হয়ে থাকলো, ভবিষ্যতে আমাদের সাথে দেখা যখন হবে, এটা ভাইয়ের কাছ থেকে উসুল করে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ।
সো এরপরে যে টপিকটা রয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউ। এসএসসি থেকে বিসিএস পরীক্ষা পর্যন্ত এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এসএসসি পরীক্ষা এখান থেকে মিনিমাম একটা, সর্বোচ্চ 3টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এসএসসি পরীক্ষায় মিনিমাম একটা, সর্বোচ্চ 3টা পর্যন্ত প্রশ্ন কিন্তু প্রতি শব্দ থেকে থাকতে পারে। আমি কিন্তু গতদিন ক্লাসে বারবার বলছিলাম, খুব মনোযোগ দিয়ে পড়বা, তা নাহলে কিন্তু এটা হবে না। সো আমি কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। আমি আবারও বলছি, প্রতি শব্দ থেকে 2 ধরনের প্রশ্ন হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কথার কথা পরীক্ষায় প্রশ্ন আসলো কন্যা শব্দের প্রতিশব্দ নিচের কোনটি? দেখেন, আপনি এগুলো কম বেশি সব জানেন, কিন্তু পরীক্ষায় শব্দে প্রশ্ন আসলো ঝি। আমি ছোটবেলায় ঝি শব্দটা বলতে বুঝতাম ওই মনে করো যে বাসা বাড়িতে যারা টুকটাক কাজ টাজ করে, কিন্তু পরে এসে যখন পড়াশোনা শুরু করলাম তখন দেখলাম বাবা বলে কি, ঝি শব্দের অর্থ হচ্ছে কন্যা। নন্দিনী, দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, 1865 সালে লেখা। বাংলায় এত উপন্যাস লেখা হচ্ছে, কিন্তু বঙ্কিমচন্দ্রের আগে কিন্তু কেউ সার্থক উপন্যাস লিখতে পারেনি। তো যাক, আমরা ওই আলোচনায় না যাই। দুর্গেশ নন্দিনী তার মানে কি? দুর্গের যে কন্যা, যে বালিকা। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আপনি পাবেন। পরীক্ষায় প্রশ্ন আসবে কন্যা শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি। এইরকম অপশন আসলে আমি মনে করি এটা খুবই সহজ, পারা যাবে। কিন্তু পরীক্ষায় যদি এই রকম প্রশ্ন আসে, ধরে নেন কথার কথা পরীক্ষায় একটা প্রশ্ন আসলে এরকম যে কোনটা বলি, মনে করেন পরীক্ষায় প্রশ্ন আসলো ভাল নাকি ভালো, যা হয় হোক, এইটার অর্থ কি? বোঝার চেষ্টা করো। তুমি ভালো শব্দটা দেখেই ভাববা, আরে ভালো মানে তো ভালো, সবাই জানে। এটা আবার কিসের প্রশ্ন রে ভাই? যে প্রশ্ন করছে এর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? জি না, এই প্রশ্নটা এসেছে এখান থেকে এবং আপনাকে জানতে চাচ্ছে যে ভাল শব্দের অর্থ কি। তখন আপনি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন, আপনার যদি পড়া না থাকে আপনি জীবনেও কি উত্তর করতে পারবেন? একেবারে পারবেন না। এটা ভালো না, এটার অর্থ হচ্ছে ভাল। ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল। আর পরীক্ষায় আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সরাসরি সমার্থক শব্দ, যে কপালের সমার্থক শব্দ কোনটি। থ্যাংক ইউ। আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। সো আপনারা সবই পড়বেন, সবই পড়বেন, বাট আমি যেটা দাগিয়ে দিচ্ছি একেবারে ঠোঁটস্থ করে রাখবেন। একেবারে ঠোঁটস্থ, কোনো কথা নাই। ভাইয়া দেখো, আমি যেটা দাগিয়ে দিচ্ছি ঠোঁটস্থ করে রাখবা, নাহলে বইয়ে দাগানোর দরকার নেই। সোজা কথা, একেবারে ঠোঁটস্থ মার্কিং করে রাখো। কন্যা শব্দটা মার্কিং করো, কপাল শব্দটা মার্কিং করে রাখো, কবুতর শব্দটা মার্কিং করে রাখো। এরপরে স্লাইডে যে শব্দগুলো রয়েছে এর মধ্যে আপনি মার্কিং করে রাখেন কিরণ, তারপরে হচ্ছে কুল। আপাতত এই দুইটাই স্লাইডে থাক, বাকিগুলো রিডিং পড়ে গেলেই হবে। 5 মিনিটস পসিবল? আশা করছি 50-এর মধ্যে শেষ। এরপরে যেটা আপনি একেবারে ঠোঁটস্থ করবেন, এখনই আজকের ক্লাসের পরে ঠোঁটস্থ করে রাখবেন, সাত শব্দের সমার্থক শব্দ। আজকের ক্লাসের পরে এই কাজটা করবা। সাত শব্দের সমার্থক শব্দ এসএসসি থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত 100% যে কোনো একটা জায়গায় আপনার লাগতে পারে। মার্কিং করে দেখেন। চাঁদ, চুলটা মার্কিং করে রাখেন। যে আঁখিতে এত হাসি লুগানো, আঁখি বা চোখটা মার্কিং করে রাখেন।
এখানে মার্কিং করে রাখেন ঢেউ, তারপরে মার্কিং আপাতত এখানে করার আর দরকার নাই। পদ্ম শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে ঠোঁটস্থ করে রাখবেন। পর্বত শব্দটা ভয়াবহ গুরুত্বপূর্ণ, মার্কিং করে রাখেন। পাখি শব্দটা গুরুত্বপূর্ণ, মার্কিং করে রাখেন। দিন শব্দটাও গুরুত্বপূর্ণ, মার্কিং করে রাখেন। দেহ শব্দের সমর্থক শব্দ অত গুরুত্বপূর্ণ না, তাও একটু মার্কিং করে রাখেন। নদী অসম্ভব গুরুত্বপূর্ণ, মার্কিং করে রাখেন। নারী মার্কিং করে রাখেন। পানি, আপনি মনে করেন পানি তো সবাই পারে, পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে অম্বু শব্দের অর্থ কি, বোঝেন ঠেলা? প্রশ্ন দেখার সাথে সাথে দেখবেন যে কি বলে অম্বু, এ তো জীবনেও শুনিনি, পড়লে পারবেন। পৃথিবী শব্দের সমর্থক শব্দগুলো আজকের ক্লাসের শেষে ঠোঁটস্থ করে রাখবেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পুত্রের সমর্থক শব্দ পড়বেন, বাতাসের সমর্থক শব্দ সুন্দর করে পড়ে রাখবেন, বিদ্যুতের সমর্থক শব্দ সুন্দর করে পড়ে রাখবেন। আবারও বলছি, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো আপনারা ঠোঁটস্থ করে রাখবেন, তার মানে কিন্তু এই নয় আপনি বাকিগুলো পড়বেন না, শেষে আমার আবার বদনাম করেন না যে এইটা তো ভাইয়া দাগায় দেয়নি। আই এম সরি টু সে, এটা কিন্তু বলা যাবে না। যেমন পরীক্ষায় প্রশ্ন আসছে অটবি শব্দের অর্থ কি, আচ্ছা আমি দাগিয়ে দিলাম, আপনি সবই পড়ে যাবেন, বাট আমি যেটা দাগিয়ে দিচ্ছি ঠোঁটস্থ করে যাবেন। থ্যাংক ইউ। বৃক্ষ শব্দে সমর্থক শব্দ পড়ে যাবেন। আমাদের সবার প্রাণ প্রিয় মা, মায়ের সমর্থক শব্দ পড়ার দরকার নেই, আপাতত আমরা এমনি পারবো। মেঘ শব্দের সমর্থক শব্দ পড়ে যাবেন। রাত শব্দের সমর্থক শব্দ ভয়াবহ গুরুত্বপূর্ণ, 3টা টিক চিহ্ন দিয়ে রেখে দেন। সমুদ্রের সমর্থক শব্দ অসম্ভব গুরুত্বপূর্ণ, 4টা টিক চিহ্ন দিয়ে বসায় রেখে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে যে সমর্থক শব্দগুলো রয়েছে এর মধ্যে সূর্যের সমর্থক শব্দ 4টা 5টা 6টা টিক চিহ্ন দিয়ে মার্কিং করে রাখেন, যত পারেন দাগান, সমস্যা নেই। সুন্দর দরকার নাই, স্বর্ণের সমর্থক শব্দটা একটু দাগিয়ে রাখেন। দেখেন তো স্বর্ণের মধ্যে আমার নাম আছে কিনা, বাহ সুন্দর তো। ওকে, সাপ শব্দের সমর্থক শব্দটা মার্কিং করে রাখেন। নেক্সট কোশ্চেন, স্ত্রী শব্দের সমর্থক শব্দটা মার্কিং করে রাখেন। হাতি শব্দের সমর্থক শব্দটা মার্কিং করে রাখেন। একটু আগে বলছিলাম করি শব্দের অর্থ যে হাতি, কোন একটা জায়গায় আজকে আমরা দেখেছি, দেখেন পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে। থ্যাংক ইউ। সো আমরা দেখতে দেখতে সমর্থক শব্দের মোস্ট ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমরা দাগিয়ে ফেলেছি, এখন আমরা 3-4টা কোশ্চেন একটু সলভ করব। দ্রুত উত্তর করি। সূর্য শব্দের সমর্থক শব্দ নিচের কোনটি? দ্রুত। তাওসি বলছে ভাই একটা গান শোনান, ভাই আমারও ইচ্ছা হয় গান শোনাইতে, শোনা না করি, একদিন সময় করে গান বাজনা হবে, ঠিক আছে। সো সূর্যের সমর্থক শব্দ হচ্ছে এই যে সবিতা। তুমি আমাকে বলো তো ভাই, তোমার যদি এটা পড়া না থাকে তুমি জীবনে উত্তর করতে পারবা? আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব চাঁদের সমর্থক শব্দ, কত কঠিন। আবার যদি পারো প্রশ্ন দেখার সাথে সাথে তুমি মিনমিন করে হাসবা, আরে এই প্রশ্নে তো আমি পারি। সমুদ্র শব্দে প্রতিশব্দ বা সমর্থক শব্দ কোনটি? সমুদ্র, আকাশ, চাঁদ, এই 3টা শব্দের সমর্থক শব্দ সব সময় ঠোঁটস্থ করে রাখবা। আচ্ছা, বারুদ নামে একটা ছেলে না মেয়ে আমি জানি না, উল্টাপাল্টা কমেন্ট করছে সেই ক্লাসের শুরু থেকে, তোমার বিষয়টা একটু দেখতে হবে। সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? অর্ণব, একেবারে ঠোঁটস্থ করে রাখবা। ভবনের প্রতিশব্দ আমরা জানি, সদন, বাড়ি, গৃহ, এগুলো, এটা দরকার নাই। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায়।